অধিকার এখন টার্গেট করে কথা বলতে পরে কথা বলো না আমি এটা বলতে হচ্ছে আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে রাইটা দিচ্ছেন বন্ধ নিয়ে যেটা আপনি এটা বেয়াদবি নিলে তো হবে না। আমি তো এখানে বসে কোনো নূর ভাইকে জিজ্ঞাসা করবো না যে নূর ভাই কেন পলিটিক্যাল পার্টির এত টাকা কোথা থেকে পাই। ভাইও তো আপনাদের তো আয়ের হোটেলে প্রশ্ন উঠছে, ভাইও তো আজকে একটা ভালো হোটেলে আজকে ইফতারি আয়োজন করছে, প্রশ্ন উঠছে মানে। কিন্তু সেই জায়গা থেকে বলতে গেলে যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ওই কিছু অন্য ছোট ছোট পার্টির চাইতে অভ্যুত্থান পরবর্তী এই পার্টির প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি, মানুষ এই পার্টিতে আরো বেশি দিতে চায়। তারপরে কেন কোশ্চেন গুলা করতে হবে? নিজেদের দিকে না তাকিয়ে যদি আমরা কোশ্চেন গুলা করি তাহলে হচ্ছে প্রশ্নবিদ্ধ আমি তৈরি করতে চাচ্ছি। এই বিষয় নিয়ে কথা বলার নাই। তবে হচ্ছে এনসিপির বিষয়টা যেটা বলবো, এনসিপি আসলে রাজনীতি করতে এসেছে, রাজনীতি করবে কিনা এটা নিয়ে অনেকদিন মানুষ, রাজনৈতিক দল করবে কিনা এটা নিয়ে অনেকদিন তারা কনফিউজড ছিল, রাজনৈতিক দল করবে কিনা। এবার আপনারা দেখেন আমরা কনফিউজড ছিলাম, আমরা বিভিন্ন দল ভেবেছি, যেমন আমি ভেবেছি যে আমি যদি রাজনীতি করি আমি কোন একটা রাজনৈতিক দলে যোগ দিব। কারণ আমি দেখেছি যে হচ্ছে 5ই আগস্টের পরের 30 দিন বাংলাদেশে কোনো চাঁদাবাজি নাই, কোনো দখলদারিত্ব নাই, কোনো হানাহানি নাই, প্রত্যেকে এক, সবাই ভালো। কারণ আমরা তো গত 16 বছর রাজনীতি। কিন্তু তারপরে কি হয়েছে? তারপরে 6 মাস 5 মাস আমরা দেখতে দেখতে মনে হলো যে হচ্ছে আসলে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আছে, এই ব্যবস্থা যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর সাথে আমার রাজনীতিটা হয়তো যাচ্ছে না। বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এমন হচ্ছে নির্বাচন হলো হয়তো বিএনপি ক্ষমতায় আসতেছে, তাও সন্দেহ নেই। তারপরে কেন আমরা নতুন রাজনৈতিক দলের দিকে আগাচ্ছি? কেন আমি নিজের সিট ইয়ে করার জন্য কেন বিএনপিতে গিয়ে যোগ দিয়ে আমি কেন নিজের সিটটাকে সিকিউর করলাম না? কারণ আমরা আসলেই নতুন রাজনীতির কথা বলছি। আমি দেখেছি যে হচ্ছে যে আমার নদী পারাপার আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে। এক জায়গায় একটা ফেরি হলো আমি কাজ করবো, আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে 3 জায়গায় ফেরি দেওয়ার জন্য ফেরি ঘাটের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। হাতিয়া থেকে হাতিয়ার জন্য একটা ফেরি, সন্দ্বীপের জন্য একটা ফেরি, ভোলার জন্য একটা ফেরি। সন্দ্বীপের ফেরির ঘাটের কাজ হয়ে গেছে, ইয়ার কাজ হয়ে গেছে। আমি দৌড়াই আমি এখন হাতিয়ার ফেরির কাজ নিতে পারি নাই। আমি অভ্যুত্থানের নেতা ছিলাম, অভ্যুত্থানে আমার এত ভালো অংশ হচ্ছিল, আমরা যাই এখন হচ্ছে উপদেষ্টাদের লাইন পাই না। আমার অঞ্চলের মানুষজন এখন কি পরিমাণ কাজ কষ্ট করে আপনি ইউ ক্যান্ট ইমাজিন। বাদ দেখা যায় যে হচ্ছে এই কষ্টগুলো কিন্তু আমাদের আছে, এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট বার ভ্রমণ করবো, তখন কিন্তু আর কিন্তু মুরব্বীদের এত ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না। 16 বছরের ফ্যাসিবাদের আমলে অনেকে যেমন দরবেশের তকমা পেয়েছে, এই রকমের দরবেশের তকমাও পেয়ে গেছে নতুন পার্টির নেতাও 400 কোটি টাকা এনসিডিবির বই কেলেঙ্কারির ঘটনায়। এখানে এই দল গঠনের আগেই দল গঠন তো নিশ্চয়ই তারা মনস্থির করেছে দল গঠন করবে, এগুলো ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই। এখন সরকারের একই সংগঠনের তারা বা একই জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে, সরকারে আছে, তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে, আবার তাদের একজন সহকর্মী মূল দায়িত্বে এসেছে, পদত্যাগ করে এসেছে। এদের যদি বুঝায় যে এটা গভর্নমেন্টের সাথে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, গভর্নমেন্টের সাথে তাদের কতটুকু নেক্সাস সেটা তো সমস্ত কর্মকাণ্ডে পরিষ্কার। এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি চিফ করা হয়েছে সালাউদ্দিন সাহেবকে, সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে। তার মানে সরকার ছাত্র বা এই প্রতিনিধিদেরকে কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছে। ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা। প্রধান উপদেষ্টা যদি এটা বলে যে ছাত্ররাই আমার চাকরিদাতা, বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না? তাই তো করেছে। আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয় তাদের একটা যে প্রভাব, তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে, হান্নান মাসুদ আমাদের ছোট ভাই আবেগ নেওয়ার সময় কথা বলে কান্না করে ফেলে যে ফেরি হবে না কেন, গিয়ে বলবে 1 সপ্তাহের মধ্যে এখানে ফেরি চাই, ওইভাবে হবে। তাদের সেই মুখটা গাছটা দেখান লাগবে। এখন তারা যদি আপনার ওই জনসম্পৃক্ত কাজ না নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিটি করে উপদেষ্টা হয়, ভাই ছাত্র গণঅভ্যুত্থানের নেতা, আপনি এখানে দাঁড়িয়ে আমাকে বলতেই হচ্ছে আপনি চট্টগ্রাম, আপনার তো শ্রমিক কমিটি আছে না? আচ্ছা, শ্রমিক কমিটি আছে না, শ্রমিক পরিষদ আছে না? শ্রমিক পরিষদ দিয়ে কি আপনি পুরো ঢাকা শহর পালন করেন? ওকে, না না, এভাবে ভাই একটা বিষয় এখানে বলতে হচ্ছে ভাই, আমি ইয়ে করতে হচ্ছে। আমি দেখেছি যে গণ অধিকার এখন টার্গেট করে কথা বলতে, পরে কথা বলুন না আমি এটা বলতে হচ্ছে আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে রাইটা দিচ্ছেন বন্ধ নিয়ে বন্ধ নিয়ে যেটা আপনি এটাকে বেয়াদবি নিলে তো হবে না। আমার আপনি বেয়াদবি নিলে হবে না। আমার জি আমরা একটু শুনে তুমি এই সমস্ত বেয়াদবি তুমি আমার ছাত্র সংগঠনের সিনিয়র হয়ে সভাপতি, তুমি আমার সিনিয়র হয়ে থেকে কেড়ে নাও কিভাবে? আপনারা সিনিয়র হয়ে যেভাবে মিথ্যাচার করেন, জুনিয়রদের ব্যাপারে মিথ্যাচার করেন, মনে হয় যারা আপনাদের আদর্শ বিরোধিত কাজ করেন। পরে কথা বলবো, আপনাদের সময় আরো 1 ঘন্টা এক্সটেন্ড করবেন, মিথ্যাচার আরো এক্সটেন্ড করবেন। এইটা তো নতুন বন্ধের কান্নার ভাব বললে হাতে নতুন বন্ধ হচ্ছে হয়ে যাবে। হাতে একেবারে নুসরাত তাবাসসুম নামে একজন সমন্বয় আন্দোলনের নেত্রী, সে আপনার একটা
এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টিকার টেন্ডার সে অত্যন্ত নিউজ হয়েছে, সেই টেন্ডার এখন রিটেন্ডারে আবার যাচ্ছে। তাদের ডিসি নিয়োগ কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্রপত্রিকা নিউজ এসেছে না, তো তারা তো পুরানো পথে যাচ্ছে। তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আশান্বিত হলো, আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না, আমিও বিশ্বাস করতে চাই না, সেটা আমরা দেখতে চাই। কিন্তু তারা তো সেই পুরানো পথে আসছে। তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি খাবার পাঠায়, বসুন্ধরা কোম্পানি ফাইন্যান্স করে। এই 24-এর নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান্ট ফার্মার জায়েদি, এই আমাদের এলজেডি সেই গণ অভ্যুত্থানের তো নায়ক, অবশ্যই সে নায়ক। আসিফ সে আমার সহকর্মী ছোট ভাই, আমি মনে করি সে নায়ক, সে হিরো। কিন্তু সেই হিরোর আপনার মিনিস্ট্রির অধীনে বাপুপের সহসভাপতি, তারা তো পুরানো পথে আছে। তাই এর তারা কি নতুন বন্দোবস্ত আমরা কি আশা নিতে দেখছি না। বিএনপিকে দোষ দিয়ে তো লাভ নাই, যে চান্দাবাজি টেম্পো স্ট্যান্ড, বিএনপি একটা বড় দল, হাতির মতো দেহ, দেখা যায় অনেকে, কাজ তো সবাই করতেছে, জামাত করতেছে, গণ অধিকার ছাত্র, আমি বলছি সবাই করতেছে। তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা, নতুন সেটার এক্সাম্পল এখন পর্যন্ত আমরা দেখছি না, কিন্তু আমরা দেখতে চাই। হলের নেতা ছিলাম, এখন আর বড় কিছু হওয়া যাবে না, সব সময় আন্ডারমাইন করে রাখার যে চিন্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার 1.5 বছর আগে 26 জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে পত্রিকা পড়ে দেখেন। নীতির কথা আজকে বলবেন, নীতির কথা বলেন। একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিকে একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে নেওয়া হয়েছে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে না এই কথা বলে আমাদের যে অভিযোগ হয়েছিল, আমি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার কাছে যুব উইং, শ্রমিক উইং, যতগুলা পার্টির উইং আছে প্রত্যেকটা উইং আমার কাছে থাকে। এই উইং গুলার ক্ষেত্রে আমি বন্দরে 500 জনের আমাদের শ্রমিক কমিটি দেওয়া হয়েছে। আমাদের যে শ্রমিক কমিটি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমাদের রিক্সাওয়ালাদেরও কমিটি আছে। ঢাকা শহরে আমাদের 300 জনের রিক্সাওয়ালা কমিটি আছে, আমাদের ভ্যানওয়ালাদের কমিটি আছে। সুতরাং মানে ঢাকা শহরের পুরো ভ্যানটা আমি নিয়ন্ত্রণ করি, পুরো রিক্সাটা। এটা যে বুঝে না নূর ভাইয়েরা তা না, বুঝে, কিন্তু আপনাকে বিতর্কিত করতে হবে। আমি আজকে এখানে বলি, অভ্যুত্থানের 7 মাসে আমি সচিবালয়ে কয়বার গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জন বাসায় গিয়েছি, আর নূর ভাইয়েরা এবং হচ্ছে তাদের প্রত্যেকটা একটা এমনকি কলেজের আহ্বায়ক কয়বার গিয়েছে সেটা একটা হিসাব করো, সিসিটিভি ক্যামেরা দেখে ইয়াতে, তাহলে বোঝা যাবে যে এই সরকারকে কয়ভাবে কে বিক্রি করতেছে। আমি স্পষ্টত বলতেছি, আমরা আমাদের জায়গা থেকে, আমি হান্নান মাসুদ এখানে স্পষ্ট ঘোষণা করতেছি, আমি আমার জায়গা থেকে ন্যূনতম কোথাও 2 নাম্বার সুবিধা নেই না এই সরকার। এই জায়গা দেখা যাচ্ছে যে হচ্ছে বিতর্কিত করার জন্য, নিজেদের অপরাধ দেখার জন্য অন্যদের উপর দায় চাপিয়ে দেওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটা খুব ভালোভাবে পরে মানুষ প্রথম যেটা মনে করে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির কথা। তো ধরেন আমাদের দেশে এরকম যে কোনো ঘটনা ঘটে, এবং যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ি। কিছুদিন পরে নানা ঘটনা প্রবাহের কারণে, কারণ প্রতিদিন বাংলাদেশে নানা রকম ঘটনা, একটা ঘটনার কারণে আরেকটি ঘটনা চাপা পড়েছে। এটা একটা বাংলাদেশের বাস্তবতা, যেটা বাস্তবতা। দ্বিতীয়ত হচ্ছে যে একটা সমাজ ব্যবস্থা যদি একটা সুস্থ স্বাভাবিক ধারায় যদি একটা সমাজ ব্যবস্থাকে আনতে চান, তাহলে আইনের প্রয়োগের আগে দরকার হচ্ছে মানুষকে সচেতন করা, যে ধরনের অপরাধ যেন করতে না পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সমাজে এই ধরনের অপরাধ কি কি কারণে হয়, সেই কারণগুলো আগে নির্ণয় করতে হবে, এবং তারপরে সেগুলোকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে। আপনি ডেটারেন্স, অর্থাৎ কোনো কারণে একটা ঘটনা দেখিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষকে যতটা বেশি সেই আইন মানার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারবেন, তার থেকে অনেক বেশি করতে পারবেন যদি মানুষকে সচেতন করে তোলেন। আমি আজকে এই অনুষ্ঠানের শুরুতেই আমি মাগুরার যে হতভাগ্য আমাদের সহিংসতার শিকার আমাদের যে শিশু আসিয়া, তার অকাল মৃত্যু এবং আমি মনে করি অকাল প্রয়াণ, আমি অত্যন্ত দুঃখিত এবং আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়াতে, নানাভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে তার যে বিষয়গুলো দেখে, বিশেষ করে তার একটা অত্যন্ত টাচি, তার ভাইয়ের সঙ্গে শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে ভাইয়ের প্রতি বোনের যে ভালোবাসা এবং আসিয়ার মার যে আকুতি, আজকে এইটা তো ধরেন আপনার যে কোনো মায়ের সন্তানের জন্য মায়ের যে আকুতি সেটা তো আছেই। তবে একটা জিনিস ভালো, যে কথা যে ব্যারিস্টার